আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদেরকে শুরুতেই জানাবো শিরোনামগুলো। দুর্ঘটনার কবলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পড়ে গেল চট্টগ্রাম কর্ণফুলীতে, এক পাইলটের অবস্থা আশঙ্কাজনক। হঠাৎ করে বিমান প্রশিক্ষণ অবস্থায় আকাশে আগুন ধরে গেছে, পাইলট এদিক দিয়ে নামে এদিক দিয়ে ঘুরাইয়ে নদীর মধ্যে ফেলে দিছে। আমাদের ডুবুরি টিম প্লাস নৌবাহিনী ডাইভিং টিম, দুইটা টিম নিচে নেবে, পানির নিচে নেবে, ওটা আইডেন্টিফাই করে। নানা মহলের চাপ উপেক্ষা করেই রাফা ইসরায়েলি পদাতিক বাহিনীর হামলা, ট্রাঙ্ক থেকে গোলা নিক্ষেপ, নিরাপদ আশ্রয়ে ছুটছে আশ্রিতরা। অর্থ সংকটে বন্ধ রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, বাধ্যতামূলক ছুটিতে হাজারো শ্রমিক, শঙ্কায় মেগা প্রকল্পের ভবিষ্যৎ। 200-250 লোক ছিলাম আমরা এই সাইডে কাজ করছি, কিন্তু এখন আপনার কাজ কাম না দিকে সবার ছুটি দিয়ে দিছে। 1.5 মাস 2 মাসের মতন এইভাবে পড়ে রয়েছে আর কি। এটা আর ভবিষ্যতে কাজ হয় কিনা কইতে পারব না। কৃষি, শিল্প ও সেবা খাতে কমছে প্রবৃদ্ধির হার, ঋণের উচ্চ সুদহার ও ডলার সংকটে বাধাগ্রস্ত করছে উৎপাদন, ব্যবসার পরিবেশ উন্নত করার তাগিদ। শুক্রবার ও শনিবার সমাবেশ করতে ডিএমপির কাছে অনুমতি চাইলে বিএনপি অন্য কারো কর্মসূচি না থাকলে শর্ত সাপেক্ষে মিলতে পারে। এই বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আজকে সন্ধ্যা বিকালের মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে আমরা আন্দোলনের মাঠে রয়েছি, এই বার্তায় আমরা পৌঁছে দিতে চাই। আজ থেকে শুরু হলো হজ যাত্রা, প্রথম ফ্লাইটে সৌদি রওনা হলেন 419 যাত্রী, সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ। আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে, দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। সবাই আমাদের আন্তরিকতায় দেখাচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবই আশাই রাখছি। আমরা যে ব্যবস্থাপনা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আমরা হাজিরা অত্যন্ত খুশি। দেখছিলেন শিরোনামগুলো দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর একটি YAK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের 2 জন পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ISPR, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকাল 10:22 এই দুর্ঘটনাটি ঘটে। প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কর্ণফুলীর 11 নম্বর ঘাটি এলাকায় নদীতে পড়ে যায়। 2 পাইলট প্যারাশুট দিয়ে বিমান থেকে নেমে পড়েন। ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌবাহিনী এবং কোস্টগার্ড। দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করে বিমান প্রশিক্ষণ অবস্থায় আকাশে আগুন ধরে গেছে, যখন ওরা ল্যান্ড করতে গেছে তখন আর ল্যান্ড করতে পারেন নাই, পাইলট এদিক দিয়ে নামে এদিক দিয়ে ঘুরাইয়ে নদীর মধ্যে ফেলে দিছে। সঙ্গে সঙ্গে এখানে আসার পর দেখছি পাইলটকে মাঝি নিয়ে আসছে। সোলার একটা মেশিন আসার কথা, ওই মেশিনটা আসলেই শনাক্ত হবে। শনাক্ত করার পর আমাদের ডুবুরি টিম প্লাস নৌবাহিনী ডাইভিং টিম, দুইটা টিম নিচে নেবে, পানির নিচে নেবে, ওটা আইডেন্টিফাই করা হলে ওদের মেশিন দিয়ে এটা ট্রেনে নিয়ে আসবে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, একটু জানাবেন উদ্ধার কার্যক্রমের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে, আর একজন পাইলটের অবস্থা আশঙ্কাজনক আমরা বলছিলাম, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। কলি, অসুস্থ যেই পাইলট তিনি নেভি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে। তো উদ্ধার অভিযানের যে বিষয়টি সেটি কিন্তু বিভিন্ন সংস্থা আগেই বলেছিলাম
বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং যে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু এই উদ্ধার কাজ সেটি চালাচ্ছেন। যদিও বা বিমানটি বিধ্বস্ত হওয়ার পর কিন্তু সেটি কর্ণফুলী নদীতে পড়ার কারণে সেটি কিন্তু একেবারেই নিচে তলিয়ে গেছে। ফলে সেটির যে অবস্থান সেটি যেহেতু নদীতে স্রোত রয়েছে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের যে বরাত সেটি দিয়ে কিন্তু বিভিন্ন সংস্থা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্রোতের কারণে সেটি সেখানে রয়েছে কিনা কিংবা সেটি কোথায় রয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত বিধ্বস্ত বিমানের যে অবস্থান সেটি কিন্তু শনাক্ত করতে পারেনি। যেটি ফায়ার সার্ভিসের সদস্যরা জানাচ্ছেন তাদের যে ডুবুরি, পাশাপাশি নৌবাহিনীর ডুবুরি তারা উদ্ধারের কাজ চালাচ্ছেন এবং সেই সাথে সোনার যে মেশিন রয়েছে জাহাজ সেটি দিয়েও কিন্তু আসলে যে পানির তলদেশে সেটি কিন্তু সার্চ করা হবে এবং সেখানে কোথায় রয়েছে সেই বিষয়টি শনাক্তর পরেই কিন্তু মূলত যে কাজ উদ্ধারের সেটি শুরু করবে। যদিও বা বন্দর কর্তৃপক্ষর এই যে জাহাজ চলাচল সেটি বন্ধ করার কথা বলেছে, তারপরে আমরা কিন্তু দেখছি কিছুক্ষণ পরপর কিন্তু যে জাহাজগুলো রয়েছে সেটি কিন্তু চলাচল করছে। ফলে এখানে যে দুর্ঘটনা কবলিত এলাকা রয়েছে সেখানে জাহাজটির যে অবস্থান সেটি কিন্তু আরো দূরে সরে যেতে পারে। পানির যেই গতি জাহাজের কারণে সেটির কারণে কিন্তু এই যে উদ্ধার অভিযান সেটি কিন্তু আরো কিছুটা ব্যাহত হতে পারে। যদিও বা এখনো পর্যন্ত যে উদ্ধার কাজের বিভিন্ন জাহাজ, নৌবাহিনী, বিমান বাহিনী এবং যে কোস্টগার্ডের ছোট ছোট জাহাজ যে উদ্ধারের কাজ চালাচ্ছে তারা কিন্তু বিভিন্ন অবস্থানে রয়েছে এবং তাদের অবস্থান থেকে তারা শনাক্ত করার চেষ্টা করছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে কিন্তু কোনো ধরনের তথ্যই দেওয়া হয়নি, অর্থাৎ কোনো ধরনের বক্তব্য তাদের এখনো পাওয়া যায়নি। যেটি তাদের উদ্ধার অভিযান চলছে এবং YAK যেই 130 যেই মডেলের জাহাজ বিমানটি সেটি কিন্তু 10:30 নাগাদ মূলত এটি বিধ্বস্ত হয়েছে এবং দুজন পাইলটই কিন্তু প্যারাশুটের মাধ্যমে তারা নিরাপদে নেমে এসেছেন। যদিও বা বিভিন্ন জায়গা থেকে আসলে একটি খবর চাউর হচ্ছে যে যিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও বা ISPR কিংবা বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্যই আমাদেরকে জানানো নেই। সেক্ষেত্রে এই বিষয়টি যে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। প্রথমে যে তথ্যটি দেওয়া হয়েছিল যে তিনি অসুস্থ অবস্থায় নেভি হাসপাতালে ভর্তি রয়েছে সেটি আমরা এখনো পর্যন্ত জানি। ধন্যবাদ আপনাকে সুমন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ভারতের পররাষ্ট্র সচিব বিনময় মোহন কোয়াত্রার সঙ্গে সাক্ষাৎ শেষে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশুটি জানাবেন ব্রিফিংয়ে মন্ত্রী কি কি বিষয় তুলে ধরলেন? কলি ব্রিফিংয়ে অনেকগুলো বিষয় উঠে এসছে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব যে উদ্দেশ্যে মূলত ঢাকায় এসেছিলেন বলে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ, সেই আমন্ত্রণ তো তিনি জানিয়েছেন। আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে চীন বহুদিন থেকে প্রধানমন্ত্রী এবার ক্ষমতা নেওয়ার পরে অর্থাৎ শপথ নেওয়ার পরে তাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছে। ফলে উনি প্রথম কোথায় যাবেন, দিল্লি নাকি বেইজিং? এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসি মুখে যেটি বলেছেন সেটি বেইজিং অনেক দূর, দিল্লি অনেক কাছে। সেখান থেকে যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে যে অবশ্যই প্রধানমন্ত্রী বেইজিং সফরের আগে হয়তো তার দিল্লি সফরটি হবে এবং সেটি হয়তো জুলাইয়ের শুরুতে বা জুনের শেষের দিকে হতে পারে। এর পাশাপাশি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি জানেন যে ভারতের সঙ্গে তিস্তার পানি নিয়ে 2011 সালে চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পরেও সেটি সই করা যায়নি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায়। ফলে সেই প্রকল্পটি একেবারে স্থবির হয়ে রয়েছে। বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। সেটি নিয়ে বাংলাদেশ যখন চীনের সঙ্গে চীনের অর্থায়নে একটি বহুমুখী প্রকল্প, তিস্তা বহুমুখী উন্নয়ন প্রকল্প নিচ্ছে, আজকে ভারত সরকারের পক্ষ থেকে সেই প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় সেই আগ্রহের কথাটি জানানো হয়েছে। আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম তাতে বাংলাদেশ সম্মত কিনা। তিনি বলেছেন যে বাংলাদেশ তার নিজের স্বার্থ এবং নিজের সুবিধা দেখার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তৃতীয় যে বিষয়টি যে বাংলাদেশ নেপাল এবং ভুটান থেকে সস্তায় যে জলবিদ্যুৎ 4 টাকা 5 টাকা ইউনিট পরে সেটি আমদানির জন্য বহুদূর কাজ এগিয়েছে। নেপাল রাজি, ভুটান রাজি, এমনকি ভারতের ভূমি ব্যবহার করে জানতে হবে সেই বিষয়ে ভারত সহ একটি ত্রিপক্ষীয় সমঝোতাও শুরু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করা যাচ্ছিল না। খুব শিগগিরই সেই বিষয়টি ভারত চূড়ান্ত হয়েছে, অর্থাৎ ভারতের ভূমি ব্যবহার করে নেপাল বা ভুটান থেকে বাংলাদেশে যে জলবিদ্যুৎ আনবে সেটাতে ভারতের যে সম্মতি বা অনাপত্তি সেটি মিলেছে। এখন সেটির দাম দর ঠিক হলে সেটি বাংলাদেশ পাওয়া শুরু করবে। এই তিনটি হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা। তার পাশাপাশি বাংলাদেশের প্রচুর মানুষ প্রতি বছর ভারতে যায় এবং একক দেশ হিসেবে সবচেয়ে বেশি পর্যটক বা মানুষ ভারত সফর করে, কিন্তু সেই ভিসা প্রাপ্তি নিয়ে যে ভোগান্তি সেই কথাটি পররাষ্ট্রমন্ত্রী তুলেছেন এবং তারা বলেছেন যে এটাকে আরো কিভাবে
সহজীকরণ করা যায়, এটাকে আরো কিভাবে তাদের ভিসা সেন্টারে লোকবল বাড়ানো যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সীমান্তে মানুষ হত্যার বিষয়টি বাংলাদেশ উত্থাপন করেছিল, সেখানেও আবারও নন লিথাল অর্থাৎ মৃত্যু হয় না এরকম অস্ত্র সীমান্তে ব্যবহার করার ব্যাপারে ভারত আশ্বস্ত করেছে, সেই সাথে চোরাচালান যেন বন্ধ হয় সেরকম আশ্বাস দিয়েছে, এবং ভারতপক্ষে যেন সীমান্তে একটি মানুষও না মারা যায় সেই বিষয়ে ভারত আবারও প্রতিবারের মতো আশ্বস্ত করেছে। এরপরে এই মুহূর্তে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক চলছে। তারপর পরই মাসুদ বিন মোমেন হয়তো সাংবাদিকদেরকে বিস্তারিত জানাবেন। আমরা একটু শুনতে পারি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আসলে কি বলেছেন তার মুখে। কলি মিশু, অনেক ধন্যবাদ আপনাকে। নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা, ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেজ কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো ভারতের উপর দিয়ে। আমরা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্য শুনছিলাম। নানামহলের চাপ আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে রাফায় ঢুকে পড়ল ইসরায়েলি পদাতিক বাহিনী। জনবহুল শহরটিকে লক্ষ্য করে ট্রাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা, পাশাপাশি গোপন বাংকার থেকেও গুলি ছুটছে সেনারা, এমনটা জানিয়ে ভিডিও প্রকাশ করেছে সামরিক দফতর IDF। জানিয়েছে এই অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত 30,000 হামাস সদস্য। এদিকে প্রাণ বাঁচাতে নতুনভাবে খান ইউনিসের দিকে ছুটছে নিপীড়িত ফিলিস্তিনিরা। এতদিন হুমকি ধামকি দিলেও বৃহস্পতিবার সকালেই রাফা লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলা ছুটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জনবহুল শহরটিতে মানবিক বিপর্যয়ের শঙ্কায় সর্বাত্মক হামলা ইস্যুতে কাউকেই পাশে পাচ্ছে না দেশটি। তবুও অনড় নেতানিয়াহু। আন্তর্জাতিক মহলকে বুড়ো আঙুল দেখিয়ে ভিন্নধর্মী হামলা শুরু করেছে তেল আবিব। দেশটির পদাতিক বাহিনীও শুরু করেছে তৎপরতা। শহরটির অভ্যন্তরে ঢুকে গুলিছোড়া সহ ইহুদি সেনাদের নানামুখী সামরিক কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। এসব তৎপরতার পাশাপাশি প্রায় 15 লাখ ফিলিস্তিনির বর্তমান আশ্রয়স্থল রাফার অভ্যন্তরে বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো করে রেখেছে ইসরায়েল। হামলার মাত্রা আরও বাড়লে তৈরি হবে ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 7 মাস ধরেই এক শহর থেকে আরেক শহরে ছুটছেন ফিলিস্তিনিরা, যাদের সবশেষ গন্তব্য ছিল রাফা। এখন প্রাণ বাঁচাতে সেই শহরও ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। চতুর্থবারের মতো স্থান পরিবর্তন করছি। আমার ছেলে মেয়ে আছে, এক ঘরে 9 জন আশ্রয় নিয়েছিলাম। এখন তারা এখান থেকেও চলে যেতে বলছে। কোথায় যাব জানি না। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই, যেখানেই যাব সেখানেই হামলা হবে। আবার অজানার পথে ছুটতে হবে, কি হবে জানি না। আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি। স্ত্রী সন্তান নিয়ে মৃত্যু ভয় কাটে আমাদের প্রতিটা দিন। এভাবেই এখন চলছে আমাদের। এদিকে ইসরায়েল নিয়ন্ত্রণে নেয়ার পর থেকেই বন্ধ রয়েছে রাফা ক্রসিং, ফলে মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না শহরটিতে। এ পরিস্থিতিতে চরম মানবিক বিপর্যয় ঠেকাতে ক্রসিং খুলে দেওয়ার দাবি মানবাধিকার সংস্থাগুলোর। যুক্তরাষ্ট্র ক্রসিং খুলে দিতে চাপ দিচ্ছে তেল আবিবকে। ইসরায়েল এখন রাফা ক্রসিং এর দখল করে তার নিয়ন্ত্রণ নিয়েছে, আর তাই এটি খুলে দেওয়াও তাদের দায়িত্ব, যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা সরঞ্জাম পৌঁছাতে পারে। মানবাধিকার কর্মীরাও যাতে নিরাপদে কাজ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে ইসরায়েল সরকারকে। এদিকে রাফায় সম্প্রতি বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। প্রতিদিনই শরণার্থী শিবির, বিভিন্ন আবাসিক ভবনে চলছে বোমাবর্ষণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে যাচ্ছেন সাধারণ ছাত্র জনতা। তবে বিক্ষোভ মিছিল মার্কিন দূতাবাস পর্যন্ত যাওয়ার আগেই আটকে দেয় পুলিশ। বেলা 11:30 নাগাদ রাজধানী শাহজাদপুরের সুবাস্তু এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। তবে বিক্ষোভের মিছিল নিয়ে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। সুবাস্তু এলাকার মধ্যেই আটকে দেয়া হয় বিক্ষোভকারীদের। এ সময় তারা বলেন, মার্কিন প্রশাসনের মদদেই গাজা উপত্যকায় হামলার সাহস পায় ইসরায়েল। তাই ফিলিস্তিনের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। একসাথে দ্রুত দখলকৃত ভূখণ্ড থেকে ইহুদি সেনাদের প্রত্যাহারের দাবিও জানান তারা। অর্থ সংকটে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে হাজারো নির্মাণ শ্রমিককে। সুদের অর্থ পরিশোধ করতে না পারায় ঋণ বন্ধ করে দিয়েছে চীনের 2টি ব্যাংক। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও হয়নি সুরাহা। বারবার এমন সংকটে মেগা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায়
বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সহকর্মী ফায়সাল মাহমুদ। গেল বছর 2 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত 11.5 কিলোমিটার অংশ। কথা ছিল বাকি 9 কিলোমিটার উড়াল সড়কের নির্মাণ কাজ শেষ হবে 2024 সালের মধ্যেই। সেই লক্ষ্যে কাজও চলছিল দিনরাত। তেজগাঁও থেকে মগবাজার অংশে এতদিন নির্মাণ শ্রমিকদের কর্মচাঞ্চল্যতা দেখা গেলেও হঠাৎ শ্রমিক শূন্য হয়ে পড়েছে প্রকল্পটি। প্রকল্পের 80% কর্মীকেই বিনা বেতনে পাঠানো হয়েছে ছুটিতে। কেবল হাতিরঝিল এলাকায় দেখা গেছে কিছু নির্মাণ শ্রমিককে 3-4 মাস ধরে প্রায় এভাবে থুয়ে রাখছে। এখন এসব মালামাল রাখার মতো জায়গা নাই, এর লেগে এটা এভাবে রেখা দিছি। 200-250 লোক ছিলাম, আমরা এই সাইডে কাজ করছি, কিন্তু এখন আপনার কাজ কাম নাই দিকে সবার ছুটি দিয়ে দিছে। 1.5 মাস 2 মাসের মতন এইভাবে পড়ে রয়েছে আর কি। এটা আর ভবিষ্যতে কাজ হয় কিনা কইতে পারব না। আবার শুনছি যে বন্ধই থাকবো। 2011 সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইতালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। অর্থ সংকটে পড়ে 2019 সালে চীনা 2 প্রতিষ্ঠান শ্যাংডং ইন্টারন্যাশনাল এবং সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে নিজেদের 49% শেয়ার বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। এরপরই কেটে যায় অর্থ সংকট। প্রকল্পে বিনিয়োগ করে চীনের 2টি ব্যাংক দুটির সাথে ঋণ চুক্তি হয় প্রায় 9,000 কোটি টাকার। ইতিমধ্যে ঋণ ছাড় হয়েছে 5,136 কোটি টাকার। ফলে কাজও চলছিল দ্রুত গতিতে। তবে 13তম কিস্তির আগেই বাধে বিপত্তি। ইতালথাই ব্যাংক ঋণের সুদ পরিশোধ করতে না পারায় অর্থ ছাড় বন্ধ করে দেয় ব্যাংক দুটি। ফলে অর্থ সংকটে আবারও স্থবিরতা নেমে আসে সরকারের মেগা এই প্রকল্পে। ডিলে হলে আমাদেরও কিছুটা ক্ষতি হচ্ছে, বাট এটা একটা পিপি প্রজেক্ট। আপনাকে বুঝতে হবে যে এটা সরকার তাদের একটা বিনিয়োগ, বাইরে থেকে তারা এই দেশের এই বিনিয়োগগুলো নিয়ে আসছেন। সেক্ষেত্রে ওদের ইন্টারনাল যে একটা সমস্যা, এই সমস্যার কারণে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি। আমরা আশা করছি যে এটা দ্রুত সমাধান হয়ে যাবে। হয়ে গেলে আবার আমরা যে টাইম লাইন আছে হয়তো বা আমাদের কিছু সময় বৃদ্ধি পাবে। আমরা হয়তো চাচ্ছি যে জুন 2025 মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী কোনো শেয়ার হোল্ডার ব্যাংক ঋণের সুদ দিতে ব্যর্থ হলে শেয়ার ছেড়ে দেওয়ার কথা থাকলেও এতে রাজি নয় ইতালথাই। দ্বারস্থ হয় আদালতের। থাই কোম্পানি যদি ঠিকমতো তাদের ঋণের অর্থ সুদটা পরিশোধ করতে পারতো তাহলে এই জটিলতাটা আসতো না। আমরা দেখছি, আমাদের বিষয়টা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি, কন্ট্রাকচুয়ালি কী করা যায় সেগুলো আমরা ভাবছি, সব ব্যবস্থাই করা হবে। বাট বাই দিস টাইম আমরা দেখছি যে আমরা কোর্টে যে সিদ্ধান্তটা আছে রাইট আসবে সে পর্যন্ত ওয়েট করছি। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকারকে বাস্তবতার নিরিখেই পদক্ষেপ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পার্টনারদের মধ্যে যদি ট্রাস্টের অভাব হয়, আস্থার অভাব হয়, এরকম লিটিগেশন হয়, এটা কিন্তু বড় একটা শঙ্কা। সরকারকে ঘটনা উত্তর কিছু কাজ করে চুক্তিটাকে আমার মনে হয় পরিবর্তন করে সামনের দিকে আগানো আর কি। প্রকল্প কনস্ট্রাকশন পিরিয়ড এক্সপ্যান্ড হয়ে যাওয়া এর চেয়ে খারাপ জিনিস আর কিছু নাই। হ্যাঁ, এটাকে বলে কনস্ট্রাকশন ডিলে। কনস্ট্রাকশন ডিলে হলে মানে দেশও ক্ষতিগ্রস্ত হয়, আবার কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়। সরকার এটা তাদেরকে অবশ্যই বলতে পারে যে তোমরা এটা বসে এটাকে সমাধান করে যাতে প্রকল্পটা যাতে থেমে না যায়। বারবার এমন সংকটে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত মেগা প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় বিশেষজ্ঞরা। তাই সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান তাদের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই অর্থায়ন ও ভূমি জটিলতা সহ বেশ কিছু কারণে প্রায় কয়েক বছর থমকে থাকে। তবে 2020 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর প্রকল্পের কাজ। এর 3.5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে 75%। আর নতুন করে তৈরি হওয়া এই জটিলতা কাটিয়ে বাকি 25% কবে নাগাদ শেষ হবে সেটি এখন বড় প্রশ্ন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অর্থবছরের শেষ সময়ে এসে অবকাঠামো খাতের উন্নয়নে জোর দিয়েছে সরকার। স্থাপন করা হবে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়াও নির্মাণ করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিট। গুরুত্ব পাচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় অনুমোদনের জন্য তোলা হয় এসব প্রকল্প। নতুন প্রকল্পের মধ্যে রয়েছে আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 3টি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি,
এবং শিল্প ও শক্তি বিভাগের 2টি সহ মোট 10টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছে। চলতি অর্থবছরের এটি 9ম একনেকের সভা। বাজেটের আগের এই সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বরিশাল, পিরোজপুর এবং ঝালকাঠি জেলার গুরুত্বপূর্ণ পল্লী এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঘোষিত শুক্র ও শনিবার সমাবেশে অনুমতির বিষয়ে পুলিশের সাথে আলোচনা করছে বিএনপির প্রতিনিধি দল। সকালে ওই দলটি ডিএমপির কার্যালয়ে যায়। আলোচনা শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে। ট্রাফিক সংক্রান্ত সমস্যা না থাকায় শুক্র ও শনিবার সমাবেশ ও মিছিল করবে দক্ষিণ বিএনপি। ডিএমপি এ বিষয়ে ইতিবাচক বলেও জানান তিনি। পুলিশ সমাবেশের সার্বিক সহযোগিতা করবে বলেও আশা করেন তিনি। দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত আছে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষিত হতে পারে। আপনারা বলছেন যে ঠিক আছে, আপনাদের কর্মসূচিতে আপনারা করবেন। এই বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আজকে সন্ধ্যা বিকালের মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে যদি পুলিশ কমিশনার মহোদয় এটির অনুমতি প্রদান করেন এবং কিছু কিছু বিষয়ে অনুরোধ করে রাখেন যে তারা যেন মহানগরবাসীর সুবিধার্থে এগুলো অনুসরণ করেন, আমরা আশা করি যে তারা সেগুলো অনুসরণ করবেন। যাত্রা শুরু হলো পবিত্র হজ ফ্লাইটের। আজ সকাল 7:20 ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফ্লাইট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাতে যাত্রী ছিলেন 419 জন। সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট মুসল্লিরা। ভিসা নিয়ে জটিলতা খুব শীঘ্রই অবসান ঘটবে এমন আশ্বাস দিয়েছেন হাব সভাপতি। জানান সবাই নিবন্ধিত উপায়ে পালন করতে পারবেন হজ। মাগুরার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রায় 30 বছর ধরে তিলে তিলে জমিয়েছেন টাকা, দেখেছেন পবিত্র হজ পালনের স্বপ্ন। আল্লাহ আমাকে যে বাবু বাতাসের সাথে উড়াই নিয়ে যেতে পারেন আপনি, এমন চিন্তা ভাবনা মনে থেকে ছিল টাকা নাই, আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে, আর সৌদি অংশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আশকোনা এবং বিমানবন্দরে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। আমাদের খুব ভালো লাগতেছে, আমাদের কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটে নাই। ইনশাল্লাহ সকল কাজ এই পর্যন্ত ভালোভাবে হয়েছে। স্বপ্ন ছিল যে একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করানোর তৌফিক দেয় আল্লাহ, সেই হিসাবে আল্লাহ তৌফিক দিয়েছে। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারপরে বলতে বাবা মা তো করতে পারি না, আমরা যদি আমাদের সামর্থ্য দেয় আমরা করে আসবো, এই আশা করে আছি। এবার হজে যেতে নিবন্ধন করেছেন 83,311 জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,416 জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। কিন্তু এখনও অর্ধেক মুসল্লির হয়নি ভিসা। হাব সভাপতি বলছেন, শেষ পর্যন্ত থাকবে না জটিলতা, নিশ্চিত হবে সবার হজ যাত্রা। হজ ব্যবস্থাপনায় সবসময় যেহেতু দ্বিরাষ্ট্রিক বিষয় এবং অনেক নিয়ম কানুন সময়ক্ষণ মেনে করতে হয়, সে কারণে কিছু চ্যালেঞ্জ অবস্টাকলস থাকেই। এখন আমি মনে করি আর কোনো সমস্যা নেই, সব ভিসাও হয়ে যাবে এবং আল্লাহর মেহমানগণ খুব কমফোর্টেবলি এবছর হজ যাত্রায় যেতে পারবেন। বিমানবন্দরে ফিতা কেটে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী সহ বিমান ও হাব নেতৃবৃন্দ। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। নিজেদের প্রস্তুতির কথাও জানান দায়িত্বশীলরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র হজ উপলক্ষে সম্মানিত হজ যাত্রীগণকে নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিলত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুন। বৃহস্পতিবার মোট 7টি হজ ফ্লাইট, তার মধ্যে বাংলাদেশ বিমানের 3টি, সৌদি এয়ারলাইন্স আর ফ্লাইনাসের 2টি করে 4টি। বাংলাদেশ আর সৌদি আরব এই দুই দেশের নানা নিয়মকানুনের পাশাপাশি আরও বিভিন্ন কারণেই হজ পালন ভীষণ একটা জটিল প্রক্রিয়া। এর বাইরে কিছু এজেন্সি মালিকের গাফিলতির কারণে প্রতি বছরই আশকোনাতে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা। তারপরও সবার সহযোগিতা নিয়ে এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে চান সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু কথা বলছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
অনুযায়ী অবশ্যই আয়োগকে আদালতে আসতে হবে, তার মামলাটা প্রমাণ করার জন্য সাক্ষ্য দিবে। কিন্তু সেক্ষেত্রে আয়োগ সাহেব মারা গেছে, তা আমরা এই সাক্ষ্য কোথায় পাবো? ম্যাজিস্ট্রেট সাহেব তাকে সমন দেওয়ার পরও অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে পাওয়া যায়নি। সে বেঁচে আছে না মরে গেছে সেটাও আমরা জানি না। তো এই যে দুইটা ক্ষেত্রের কথা বললাম, কিন্তু তাই বলে তারা নাই বলে যে এই মামলায় যে একবার কিছুই আসামিদের শাস্তি হবে না, তা না। কারণ এখানে তো আরো 10 জন সাক্ষী আছে, তারা তো সাক্ষ্য দিয়েছে। ওই সাক্ষ্যের উপর ভিত্তি করে কিন্তু আজকে রায়টা এই আসামিদের সাজারা দেওয়া হলো। আর বাকি যারা আছে তাদের মামলা প্রমাণিত হয়নি। এখন প্রমাণিত হয় নাই, এটা আমরা এখন রায়টা বিশ্লেষণ করে দেখবো। যে আপনি যে বললেন যে করার পরে চার্জশিট দেওয়া হয়েছে এবং তারা গুলি করেছে, অবশ্যই এই জিনিসগুলি আমরা দেখবো যে কোনো ব্যবসায় ঘটেছে কিনা এবং সেখানে কোনো আমাদের আদালত কোন ভুল করেছে কিনা সেগুলো আমরা দেখে আমরা সিদ্ধান্ত নেব। স্যার আমরা একটা বিষয় একটু বলি, স্যার আপনার যে ভিকটিম যারা ফ্যামিলি, স্যার যারা আপনার যাদের পরিবার এমন লোক হারিয়েছিল আর কি, তারা যখন শুনবেন যে যারা গুলি করেছিল তারা খালাস পেয়েছেন, 3 জন সাজা পেয়েছেন, স্যার আপনি সেই পরিবারের একজন, আপনি ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই কিন্তু স্যার আপনি স্যার এখানে আসেন। আপনি স্যার বলবেন এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি হয়নি? স্যার না, ন্যায় বিচার আদালতকে তো আমরা তো এইভাবে চ্যালেঞ্জ করতে পারি না, আদালতকে আমরা সমালোচনা করতে পারি না। আদালত যেভাবে রায়টা দিয়েছে আমরা এখন বলছি বারবার বিশ্লেষণ করে, কারণ আমার আপিল করার তো সুযোগ আছে। অতএব এখানে আদালত ন্যায় বিচার করে নাই এই কথাটা আমি বলবো না। উনি যতটুকু করেছে তার সাক্ষী সবাই নিয়ে করেছে। তারপর আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা দেখব যে এটা কতটুকু এটা সত্যতা আছে বা কতটুকু উনি আইনগতভাবে করে নাই, ভুল হয়েছে, এই জন্যই তো আমরা আপিল করবো। আমাদের আপিলের সুযোগ আছে। প্রত্যেকটা আদালতের যে সিস্টেম, এটা একটা রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, রিভিশন করা যায়, কিন্তু এক্ষেত্রেও সেটা হয়েছে। কিন্তু আমি আদালতের কোনো সমালোচনা আমি করবো না। আর এখানে কমছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কৃষি, শিল্প ও সেবা 3 খাতেই কমছে প্রবৃদ্ধির হার। মূলত ব্যাংক সুদ হার বৃদ্ধি মূল কারণ। অন্যদিকে ডলারের অপ্রাপ্যতাও বাধাগ্রস্ত করছে উৎপাদন। ব্যবসায়ীরা বলছেন স্বস্তিদায়ক অবস্থা ফিরিয়ে আনার বিকল্প নেই, তা না হলে কমে যাবে কর্মসংস্থান। ব্যবসার পরিবেশ উন্নত করারও দাবি উঠেছে। বলা হচ্ছে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে সময় লাগবে। ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে একসময় সারা বিশ্বে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। 7 ভাগের উপরে ছিল মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কিন্তু এখন তার বিপরীত চিত্র। হঠাৎ করে যেন ছন্দপতন। করোনা সংক্রমণ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থমকে দিয়েছে অর্থনীতির গতি। চলতি অর্থবছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের জিডিপির হিসেব উদ্বেগজনক। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেখা যায় অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার মাত্র 3.78 ভাগ, কিন্তু তার আগের 2 বছরের একই সময়ে হার ছিল 7 ভাগের বেশি। প্রশ্ন হচ্ছে প্রবৃদ্ধির পথে অন্তরায় কি? বেসরকারি খাতের সাথে বসতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বসতে হবে যে আমাদের ইকোনমিক ক্রাইসিসে এভরি টাইম একটা আপডেট আমাদেরকে দিতে হবে এবং সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সাথে বসে আলোচনা করে বলতে হবে যে আমরা এই ধরনের নীতিমালার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আপনি নীতিমালা একটা করে আমাদের উপরে চাপিয়ে দিবেন, এটা কিন্তু আমরা হজম করতে পারবো না। কৃষি, শিল্প এবং সেবা এই 3 খাতেই কমেছে উৎপাদন। সবচেয়ে নেতিবাচক অবস্থানে সেবা খাত, তারপরই শিল্প এবং কৃষি খাতের অবস্থান। বলা হচ্ছে ব্যাংক সুদহার বৃদ্ধির কারণে উৎপাদনে গতি কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বৃদ্ধির পথে সরকার। এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের দরজা নক করছে এবং এলডিসি গ্র্যাজুয়েশন যখন হয়ে যাবে তখন আমার ওষুধ শিল্পের কি হবে, আমার চামড়া শিল্পের কি হবে, আমার পাদুকা শিল্পের বা আমাদের যে পাট শিল্প বা আমাদের যে আজকে বিশ্বের মানচিত্রে যারা সবাই চেনে আমাদেরকে, আমাদের পোশাক শিল্প, এদের কি হবে? বিশ্বের অন্যান্য দেশ সংকট থেকে উত্তরণ করলেও ব্যতিক্রম বাংলাদেশ। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে সংকট বাড়বে। আমদানি বিধিনিষেধের বিভিন্ন যে স্টেপগুলো নেওয়া হচ্ছে তার ফলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা বড় সমস্যা ছিল আমাদের জন্য এবং এটার মূলে ছিল আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটার কারণে। সংকট কাটাতে পদক্ষেপ নেবার কথা জানালেন সরকারের এই নীতি নির্ধারক। বলেন ঘুরে দাঁড়াতে সময় লাগবে। প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু এই যে প্রবৃদ্ধিটা হচ্ছে ফলে কিন্তু কিছু কিছু কাঁপন থাকবে, কারণ আমাদের এখানে এতদিন ইকোনমিটা স্থবির অবস্থায় ছিল, এটাকে বলা হয় সাবসিস্টেন্স ইকোনমি বলে। ওরা দিন আনি দিন খাই ছিল প্রায় মোটামুটি। এটা ভেঙে এখন কমার্শিয়াল হচ্ছে, সুতরাং কাঁপন হবে। কাঁপন হওয়া মানেই কিন্তু ইনফ্লেশন।
স্বাভাবিক উৎপাদন ফিরিয়ে আনা না গেলে অর্থনীতিতে তৈরি হবে দীর্ঘস্থায়ী সংকট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রথম ধাপের ১৩৯ উপজেলার পরিষদে ভোট বেশিরভাগ জায়গাতেই চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত প্রার্থীরা। স্থানীয় সরকারের এই নির্বাচনে বিএনপির বেশ কয়েকজন বহিষ্কৃত নেতা বিজয়ী হয়েছেন। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটির বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার বিএনপির বহিষ্কৃত নেতা আশরাফ হোসেন, বান্দরবান সদর জেলার বিএনপির বহিষ্কৃত নেতা সহসভাপতি আব্দুল কুদ্দুস, সিলেটের বিশ্বনাথে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমেদ, গাজীপুর সদরে বিএনপির বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান চৌধুরী, শেরপুরের ঝিনাইগাতিতে উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশাহ ও ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর বিএনপির বহিষ্কৃত সদস্য আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন এবং কুড়িগ্রামের চিলবাড়িতে উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শহীদ জয় পেয়েছেন। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর জানাবো এবারে। সিরিজের শেষ 2 ম্যাচ মিরপুরে। বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে 10 এবং 12 মে নাজমুল শান্তরা নামবেন ঘরের মাটিতে। সেজন্য আজ অনুশীলন করার কথা দুদলের। মিরপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি যাচ্ছি সেখানে। হাসিনুর, জানাবেন কখন অনুশীলন শুরু করবে টাইগার? একই সাথে জানতে চাই সাকিব মুস্তাফিজ যোগ দিয়েছেন কিনা এই অনুশীলনে, আর উইকেট নিয়ে কোনো ধারণা পেয়েছেন কিনা? আসলে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু বাংলাদেশ দল আসলে 1:30টার দিকে অনুশীলন শুরু করে দিয়েছে। আমরা যদি একটু সরাসরি দেখাতে চাই, এই মূল মাঠে আসলে প্রথমে বাংলাদেশ দল ওয়ার্ম আপ করেছে। ওয়ার্ম আপ করেই কিন্তু ব্যাটার বোলাররা ইনডোরে চলে গেছে নেট সেশনে, যেখানে এখন 2জন আছেন তাওহিদ হৃদয়কে ফিল্ডিং করাচ্ছেন, সহকারী কোচ নিক পোথাজ, এবং সেই সাথে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে স্পেশাল একটা সেশন করছেন আমাদের লেগ স্পিন কোচ আসলে মুস্তাক, তিনি তাকে নিয়ে কাজ করছেন। এখানে এই 2টা সেশনে চলছে, কিন্তু বাকি ক্রিকেটাররা সবাই ইনডোরে চলে গেছে। তো বাংলাদেশ দল অবশ্যই পুরো দল নিয়ে আজকে অনুশীলন করছে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার, 3জন নতুন রিক্রুট, 3জনই দলের সাথে অনুশীলন করছেন। সৌম্য তো ইনফ্যাক্ট আগে থেকেই দলে না থাকলেও স্কোয়াডের সঙ্গেই ছিলেন। সাকিব এবং মুস্তাফিজও কিন্তু অনুশীলনে এসেছেন। তারা ওয়ার্ম আপ শেষে যথারীতি স্কিল ট্রেনিংয়ের জন্য চলে গেছে। উইকেট সম্বন্ধে যে বিষয়টা জানতে চেয়েছেন, উইকেটটা এই মুহূর্তে কাভারে ঢাকা আছে, তবে কিছুক্ষণ আগে খোলা ছিল। 2টো উইকেট প্রিপেয়ার করা হয়েছে, সিমিলার দেখতে, একটাতে একটু ঘাস কম আছে, একটাতে একটু বেশি রাখা হয়েছে। আমার মনে হয় বাংলাদেশ কোচ এবং অধিনায়ক দেখার পর যেই উইকেটটা তারা চাইবে সেটাই সিলেক্ট করা হবে। এই মুহূর্তে এখন পর্যন্ত আমি কিছুক্ষণ আগেও সংশ্লিষ্ট একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম কোন উইকেটে খেলা হবে, তারা বলেছেন নট ডিসাইড ইয়েট। তবে 2টা উইকেট প্রস্তুত আছে। বাংলাদেশ যেহেতু এখানে 2টা T20 খেলবে, কোনটা প্রেফার করবে, কোনটা আগে এবং পরে, সেই হিসেবে ডিসাইড হবে। তবে উইকেটটা খালি চোখে যেটা দেখে মনে হচ্ছে যথেষ্ট ব্যাটিং সহায়ক হওয়ার কথা, বা স্পোর্টিং যেই ধরনের উইকেট সম্প্রতি হয়েছে সেই ধরনের উইকেটে হবে। এখান থেকে ব্যাটাররা যেমন সহায়তা পাবে, বোলারদের জন্য অবশ্যই কিছু থাকবে। হাই স্কোরিং পিচে হওয়ার কথা। এখন পর্যন্ত আসলে উইকেটের আচরণটা যেমন, তবে একটা শঙ্কার বিষয়, কালকে কিন্তু বাংলাদেশের ম্যাচ সন্ধ্যা 6টায়, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত বৃষ্টির একটা ভারী সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাটা পার্সেন্টেজটা বিবিসি ওয়েদারের মধ্যে যদি আমি বলি 64% প্লাস, অর্থাৎ কালকে কিন্তু ম্যাচ পন্ড হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে ওয়েদার তো যে কোনো সময় চেঞ্জ হয়, আমরা আশা করব যদি এই ক্লাউড এই সব যদি তার দিক পরিবর্তন করে আমরা একটা ভালো ম্যাচ আশা করতে চাই, কেননা বিশ্বকাপের আগে এই 2 ম্যাচ বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। জিম্বাবুয়ে দল বিকেল 3:30টায় অনুশীলন করবে এই মিরপুরে। হাসিনুর, ধন্যবাদ আপনাকে।